কিছু ঘটনা ঘটছে পর্দার আড়ালে, কিছু ঘটনা ঘটছে সামনে। এখন আমাদের সামনে যে বিষয়গুলো খুব বড় হয়ে দেখা দিচ্ছে, সেই বিষয়গুলিকে আমরা খুব মনে করছি যে এইগুলোই ঘটনা। যেমন ধরুন, হাদির উপর যে আক্রমণটা চলল, আমরা দেখলাম গুলি করার সময়টিতে এবং গুলি করার পরে তিনি যে আহত হলেন, এরপরে ঘটনাপুঞ্জে আমাদের সামনে এটা নিয়ে আমরা তর্ক বিতর্ক। কিন্তু পর্দার আড়ালে যারা এই কাজটা করেছেন, নিঃসন্দেহে তারা দীর্ঘদিন ধরে একটা মাস্টার প্ল্যান করে, একটা ম্যাটিকুলাস ডিজাইন করে কাজটি করেছেন, এতে কোনো সন্দেহ নাই। এখন সরকার যে কাজটা করছে, সেই কাজটা হলো যে এই হাদিকে এখন সিঙ্গাপুর নিতে হবে, জাস্ট আই ওয়াশ, তাকে চিকিৎসা দিতে হবে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই ঘটনাটা কেন ঘটলো, আন্তরিকতা নিয়ে অনেক বিষয়, পাবলিক সেন্টিমেন্টটা দেখতে হয়। এখন হাদির উপরে আক্রমণ চলার পর যে কোনো কারণে একটা পাবলিক সেন্টিমেন্ট এখন সব হাদির পক্ষে চলে গেছে, মানুষ বিক্ষুব্ধ হয়ে গেছে। তো সেটার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া, ভালো চিকিৎসা করা, ইটস এটা পলিটিক্যাল স্ট্যান্ডার্ডে সবাই করে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যে জিনিসটা দরকার সেটা হলো আপনার আমার নিরাপত্তার জন্য নিরাপত্তা বোধ। নিরাপত্তা কিন্তু মানে যতটা চুরি, ডাকাতি, গুন্ডামি, বদমাশি পৃথিবীর সব দেশে আছে, কিন্তু আমাদের দেশের তুলনায় বরং আর আমেরিকাতে অপরাধের প্রবণতা বেশি। কিন্তু সমস্যাটা হলো ওখানকার মানুষ মনে করে যে কোনো একটা অপরাধ ঘটার সাথে সাথে তারা পুলিশের সহযোগিতা পাবে, মানে রাষ্ট্র তার সাথে আছে, রাষ্ট্রটার সাথে আসে, পুলিশ ঘুষ খাবে না এবং তার সঙ্গে সঙ্গে একটা ন্যায় বিচার হবে। আর মানে পুরো সে রাষ্ট্রের নিরাপত্তার মধ্যে আছে। আর আমাদের দেশে এই যে তার যে নিরাপত্তা বোধ, সেই নিরাপত্তা বোধের কারণে পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক মারণাস্ত্র নিয়ে এবং সবচেয়ে মানে যাকে বলে টেকনিক, মানে আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে সুপার টেকনিক থাকা সত্ত্বেও কিন্তু সেখানকার লোকজন নিরাপত্তা বোধ করে এবং সারা দুনিয়ার মানুষ ইউরোপ আমেরিকাতে যায় শুধুমাত্র ওই নিরাপত্তা বোধের কারণে। তো সেই তুলনায় যদি আমাদের দেশে ধর্ষণের রেট ধরেন, আমাদের দেশে চুরি ডাকাতির রেট ধরেন, অনেক কম। কিন্তু সমস্যাটা হলো যে আমাদের ওই যে বাকি যে রাষ্ট্রের যে গ্যারান্টি, সেই গ্যারান্টিগুলোর জায়গা কখনোই নিশ্চিত হয়নি। তো সেই দিক থেকে হাদির এই ঘটনাটা কেন কিভাবে ঘটলো, এই জায়গাটাতে সরকার যতটা না এগুচ্ছে, তার চাইতে পাবলিক সেন্টিমেন্ট নিয়ে তারা বেশি কাজ করছে। তো এটার আমি বলতে চাইলাম এই কারণে যে এখনকার যে পরিবেশটা আপনি চিন্তা করুন, একটা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তো নির্বাচনে আমি ভোট কেন্দ্রে যাব, ভোটার হব, আমার ভিতরে আতঙ্ক থাকবে না। এই যে করব, এই যে একটা আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসটাই নির্বাচনটাকে উৎসবমুখর করে তুলবে এবং সরকারের যত এফোর্ট আছে সকল এফোর্টকে 100% সফলতা দেবে। কিন্তু সরকার সেই পুলিশকে ট্রেনিং দিচ্ছে, ব্যালট পেপার ছাপাচ্ছে, প্রায় সব কাজগুলো একেবারে শতভাগ দক্ষতা নিয়ে কাজ করছে। আমার কাছে মনে হয় তারা নামাজ কালাম করে দোয়াও করছে যে আল্লাহ যেন একটা ভালো নির্বাচন দিতে পারি, সারা দুনিয়া যেন চমকিত হয়ে থাকে। আমেরিকার ঐতিহাসিক একটা হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন বলে যে না, ডক্টর মোহাম্মদ ইউনূস যে কাজটা করতে পেরেছেন আমি পারতাম না, আমরা আমেরিকা পারতাম না। এটা শুনে কার না অমরত্ব লাভের ইচ্ছা করে? সবাই তো চাই যে আমরা এত ভালো কাজকর্ম করি, সাজুগুজু করি, এটি করি, আমাদের সবারই ভিতরে একটা অমরত্ব লাভের একটা চেষ্টা আছে। তো এখন যারা সরকারে আছেন চিন্তা করেন যে না, পালিরিয়ার সাহেব তিনি যদি এরকম একটা ভালো নির্বাচন করে আমেরিকাতে যান, মানে তার মর্যাদাটা কীভাবে হয়ে যাবে ওখানে, বিরাট একটা ব্যাপার। এখানে মনির হায়দার যদি এরকম একটা সফল হয়ে আমেরিকাতে যান, সে তো দেখা গেল যে আমেরিকার টাইম ম্যাগাজিনে তাকে নিয়ে একটা বিরাট প্রচ্ছদ প্রতিবেদন তৈরি করে ফেলবে। তো এরকম ডক্টর মোহাম্মদ ইউনূস আরেকটা নোবেল পুরস্কার তিনি পেতে পারেন, হ্যাঁ, এটা নট আনলাইকলি। কিন্তু যদি তারা ব্যর্থ হন তাহলে তাদের মানে জাতও যাবে, পেটও ভরবে না। মানে এই অল্প সময় মধ্যে তাদের পেটও ভরলো না। আর মানে ধরেন শেখ হাসিনা 15 বছর কাজকর্ম করেছেন, তার তো একটা কাজ হয়ে গেছে মোটামুটি। এখন এই মাত্র 15 মাস 16 মাস ধরে কী খেতে পারলো, একেবারে কচি শিশু সবাই, মানে ঠিকমতো খাওয়াও হলো না ঠিকমতো। তো এই অবস্থাতে যদি চোখের সামনে থেকে এই অপরচুনিটিসগুলো চলে যায়, দে উইল বি ইন বিগ প্রবলেম। এই জন্য তাদের মধ্যে সরকারের আরেকটি উদ্যোগ আছে যে সরকার রাজনীতিবিদ যারা রয়েছেন এবং যারা প্রার্থী রয়েছেন তাদের সবাইকে এখন অস্ত্রের লাইসেন্স দিচ্ছেন। যদিও এর আগে আমরা দেখেছি নির্বাচনের আগে না, অস্ত্রের লাইসেন্স দিচ্ছেন। এখন চিন্তা করেন অস্ত্র একটা যদি সাধারণ পিস্তল, একটা সাধারণ পিস্তল, ওটার ওজনও প্রায় 1 কেজি। আর ওটাকে যদি আপনি ফায়ার অন করতে হয় তাহলে ওটা অলমোস্ট 10 থেকে 12 কেজির মতো আপনার হাতের উপর প্রেশার ক্রিয়েট করে। এখন আমাদের মির্জা আব্বাস, তারপর শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই যে দেখুন সরকারের 15 মাসের চাপে এমন অবস্থা হয়ে গেছে, হাঁটতে পারে না তারা। আমি দেখলাম আজকে মির্জা ফখরুল সাহেব হাত ধরে ধরে হাঁটতেছে, ওনাদের জিএম কাদের সাহেব বুড়ো হয়ে গেছেন রীতিমতো। এই 15 মাস আগেও কিন্তু তাদের একটা এনার্জি ছিল। যে চাপের কারণে, নিরাপত্তাহীনতার কারণে তাদের হাতে যদি অস্ত্র দেন,
এরা তো মানে অস্ত্র তুলতেই পারবে না, গুলি করা তো দূরের কথা। আর গুলি করতে যাবে কেস্টোরে, লেগে যাবে ফেস্টোর গায়ে, বুঝতে পারছেন, আর একটা যন্ত্রণা হয়ে যাবে, টেরিবল অবস্থা। তো এই অবস্থা তো চলে না। এখন আমাদের যেটা দরকার সেটা হলো একটা নিরাপত্তা বোধের যে জায়গাটা, সেই জায়গাটা তৈরি করা। সরকার এখানে মোটামুটি শতভাগ ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার কারণে দেখেন এই যে তফসিল ঘোষণার পরও আই এম নট শিওর, আমার মধ্যে হতাশা, জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ইচ্ছে করছে। একবার মনে হয় একটু কান্নাকাটি করি, মানে একবার মনে হয় রূপবানের গান বাজাই, যে শুনো তাজিল গো, এই ধরনের গান টান, দুঃখের গানগুলো বাজাই, কারণ এই নির্বাচন নিয়ে এখন আমার এরকম একটা ফিলিংস আসছে। রনি ভাই, আপনার কাছ থেকে শুনবো। পাটোয়ারি ভাই, একটু শুনতে চাচ্ছি। রনি ভাই তো একেবারে নিরাপত্তার বিষয়ে মিনিমাম নিরাপত্তা আছে বলে তিনি মনে করেন না, এবং এই যে অস্ত্রের লাইসেন্স দেওয়া হচ্ছে, আপনারা যারা রাজনীতি করছেন আপনাদের নিরাপত্তার জন্য, যদিও এই নিরাপত্তা দেবার দায়িত্ব ছিল রাষ্ট্রের এবং নির্বাচন কমিশনের। আমি জানি না যে এই যে অস্ত্রের লাইসেন্স দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব কিনা। ব্যক্তি মানে নাগরিক তার নিজেই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারে কিনা সেটি আমার জানা নেই। আপনি কি মনে করেন? আপনি তো একজন আইনের মানুষ। তাহলে কর দেব কেন? কর দেওয়া বন্ধ করছি। যারা যারা আমরা অস্ত্রের লাইসেন্স নিয়ে রাজনীতি করবো, আমাদের করটা বন্ধ করে দেন। আমরা বছরে কেউ 1,50,000, 2 লাখ, কেউ 1 কোটি টাকা। না, অস্ত্রের লাইসেন্স নিয়ে আপনি কাকে গুলি করবেন? এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তো আপনি চিহ্নিত করতে পারেন না, আপনি তো ইন্টেলিজেন্স না। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এটা সম্পূর্ণ একটা পাগলের প্রলাপ। আপনি অস্ত্রের লাইসেন্স ভোটের আগে যেটা হয়, বাংলাদেশের বাস্তবতা অস্ত্র হচ্ছে সিজ করা হয় যে একটা যারা সন্ত্রাসী বা যারা টেরর পলিটিক্স করে, যারা প্রভাবের পলিটিক্স করে, তারা একটা লাইসেন্স দেওয়া অস্ত্র নেয় আর 8-10টার সাথে অবৈধ অস্ত্র রাখে। ক্রাইসিস হলে ওই বৈধ অস্ত্রটা দেখিয়ে দেয়, কিন্তু তারা একটা বাহিনী মেনটেন করে। সেই জন্য ভোটের আগে সমস্ত অস্ত্র সিজ করে নেওয়া হয়। একটা এলাকায় একটা অপরাধ হলে খোঁজ করা হয় কার অস্ত্রের লাইসেন্স আছে। এটাই নিয়ম। আপনি একজনের কাছে অস্ত্র আছে, একজনের কাছে অস্ত্র নাই, লেভেল প্লেইং ফিল্ড হলো? হবে না তো। একজন গরিব প্রার্থী, পপুলার, কিন্তু অস্ত্র কেনার টাকা নাই, লেভেল প্লেইং ফিল্ড হলো না তো। যার কাছে অস্ত্র আছে সে নেতাকর্মীকে দেখাবে আমার কাছে অস্ত্র আছে, তার নেতাকর্মী মহা সাহসী হয়ে যাবে। সো যাক, আমার কোনো অস্ত্র নাই, বাই দ্য ওয়ে। আমি মনে করি সম্পূর্ণ অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত। প্রথম হচ্ছে, না, তাছাড়া মিসক্রিয়েন্টস আপনি চিহ্নিত করবেন সম্ভব না। আপনার সাথে আপনি বুঝবেন কিভাবে যে আপনি যখন ভোটে যাবেন, আপনাকে হাজারো লোকের সাথে কোলাকুলি করতে হবে, মিশতে হবে, কথা বলতে হবে, গায়ে গা ঘেঁষতে হবে, হ্যান্ডশেক করতে হবে। প্রথম হচ্ছে, সরকার রাজনৈতিক সমঝোতা করতে চায়নি। প্রথম কথা, সরকার সুষ্ঠু ভোট করতে চায়নি। সরকারের ভোটের নিয়াত সঠিক ছিল না। সরকার তার টেনুর নিয়ে সন্দিহান ছিল। ভেবেছিল সরকার যদি উন্নয়ন করতে পারে, ড্যান জিওপিং হতে পারে, যদি লিকিয়াং হতে পারে, মাহাতির ইব্রাহিম হতে পারে, 100 বছর ক্ষমতা থাকবে, বাংলাদেশের মানুষ হাততালি দিয়ে 100 বছর তাদেরকে ক্ষমতা রাখবে। না, উন্নয়নের দোহাই দিয়ে তো শেখ হাসিনাও টিকতে পারেনি। হ্যাঁ, শুধু উন্নয়ন, সুশাসন, গণতন্ত্র সপ্তাহটা প্যাকেজ আসলে সব মিলে হয় না। তবে লি কুয়াং তার বিখ্যাত আর্টিকেল আছে যে ডেভেলপমেন্ট করলে ডেমোক্রেসি কম হলেও চলে, ওটা আবার সিঙ্গাপুরে সফল হয়েছে, সেটা সিঙ্গাপুরের বাস্তবতা।